আচ্ছা, এখন আমাকে প্রোগ্রামের বিভিন্ন বিষয়বস্তু সম্বন্ধে শিখতে হবে। প্রোগ্রামটা কিন্তু তোমরা একাডেমিকলি যেভাবে শিখছো, অ্যাডমিশনে কিন্তু বিষয়টা সেরকম না। একাডেমিকলি আমরা কীরকম করতাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম পুরোটাই লিখতাম, যেমন 3টি সংখ্যার গড়, ভূমি উচ্চতার ক্ষেত্রফল, তারপর 2টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, কোনো একটা বর্ষ লিপিয়ার কিনা, 2টা সংখ্যার গসাগু, লসাগু, মৌলিক সংখ্যা, এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু আমাদেরকে পুরোটাই লেখার প্রয়োজন হতো। এই কারণে প্রোগ্রামিং অধ্যায়টা কিন্তু অনেক জটিল এবং কঠিন মনে হতো অনেকের কাছে। কিন্তু অ্যাডমিশনে কিন্তু তোমাদের এত বিষয় নাই। অ্যাডমিশনে তোমাকে মোটামুটি প্রোগ্রামের যে বেসিক বিষয়গুলো বা একদম যে প্রোগ্রামের জাস্ট যে বিষয়গুলো না জানলেই নয়, যেগুলো এমসিকিউ এর মতো প্রশ্ন আসতে পারে, এগুলো জানলেই কিন্তু এনাফ। এখানে তোমাকে কিন্তু প্রোগ্রাম লিখতে দিবে না। এই জন্য এখন যে আমি প্রোগ্রামিংয়ের বিষয়গুলো আলোচনা করব, এগুলো জাস্ট এমসিকিউ এর জন্য যে অংশগুলো গুরুত্বপূর্ণ বা যে জায়গাগুলো থেকে এমসিকিউ প্রশ্ন করা যায়, সেই জায়গাগুলোই টাচ করা হবে। বুঝাইতে পারছি? এখানে আবার বলিও না যে ভাই এগুলো তো একাডেমিক লেভেলে আলাদাভাবে দেওয়া ছিল বা আলাদাভাবে শিখছি, এখানে ভিন্নভাবে শিখতেছে। হ্যাঁ, যেহেতু তুমি একাডেমিক পরীক্ষা দিচ্ছ না, বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছ, তো অবশ্যই তোমাকে ভিন্নভাবেই শিখতে হবে। তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে হেডার ফাইল সম্বন্ধে শিখবো। আমি জাস্ট যেভাবে তোমাদেরকে শিখাচ্ছি এভাবেই বিষয়গুলো শিখে এবং নোট করে যান। আশা করতেছি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো আমরা প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে হেডার ফাইল সম্বন্ধে জানবো। ঠিক আছে? তো হেডার ফাইলের বিষয়টা কীরকম? হেডার ফাইল হচ্ছে .h যুক্ত যে ফাইল, সেগুলোকে বলা হয় হেডার ফাইল। .h যুক্ত যে ফাইল, সেই ফাইলটাকে কি বলা হয়? হেডার ফাইল বলা হয়। এখন .h যুক্ত থাকলে যে হেডার ফাইল হবে তা কিন্তু না। কোনগুলো হেডার ফাইল এটা তোমাকে জানতে হবে। যেমন আমি যদি আইসিটির শেষে .h যুক্ত করে দিই, তাহলে কিন্তু এটা হেডার ফাইল হবে না। সব নামের শেষে .h থাকলে হবে না। তবে হেডার ফাইলগুলোর এক্সটেনশন হচ্ছে কি? হেডার ফাইলগুলোর এক্সটেনশন হচ্ছে .h। তা আমরা এখানে বেশ কিছু উল্লেখযোগ্য হেডার ফাইল অনেক আছে। আমরা মোটামুটি যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতে পারে এবং আমাদের পাঠ্য বইয়ে উল্লেখযোগ্যভাবে দেয়া আছে, সেইগুলো সম্বন্ধে জানবো। তো আমরা কয়েকটা এখানে আমি যদি টেবিল আকারে তোমাদেরকে দেখাই দেই, একটা জানবো আমরা হচ্ছে stdio.h সম্বন্ধে, একটা জানবো আমরা হচ্ছে conio.h সম্বন্ধে, আর একটা জানবো আমরা হচ্ছে math.h সম্বন্ধে। ঠিক আছে? একটা হচ্ছে stdio.h, একটা হচ্ছে conio.h, আর একটা হচ্ছে math.h। এই তিনটাকে বলা হচ্ছে প্রোগ্রামের হেডার ফাইল। এখন হেডার ফাইলগুলোর কাজ কি? হেডার ফাইলগুলোর কাজ হচ্ছে আমরা প্রোগ্রামে যে ফাংশন ব্যবহার করব, সেই ফাংশনগুলোর প্রোটোটাইপ বা কাজের ধরন বর্ণনা করা। তোমরা যারা HTML অধ্যায়টা শিখে আসছো, তোমরা জানো যে HTML এ কোনো একটা আউটপুট পাওয়ার জন্য কিন্তু সেখানে ট্যাগ ব্যবহার করতে হয়। যেমন তুমি যদি কোনো টেক্সটকে বোল্ড করতে চাও, তাহলে তোমাকে বি ট্যাগ ব্যবহার করতে হবে। যদি বাঁকা বা ইটালিক করতে চাও, তাহলে আই, আন্ডারলাইনের জন্য ইউ। এরকম নির্দিষ্ট আউটপুটের জন্য কিন্তু নির্দিষ্ট ট্যাগ আছে। এখানেও প্রোগ্রামে তুমি যখন নির্দিষ্ট কোনো একটা কাজ কমপ্লিট করতে যাবা, তখন কিন্তু সেই কাজটা তোমাকে কমপ্লিট করতে হবে ফাংশনের মাধ্যমে। আর যে ফাংশনগুলো তুমি প্রোগ্রামে ব্যবহার করবা, সেই ফাংশনগুলো কিভাবে কাজ করবে বা তাদের কাজের ধরন বা প্রোটোটাইপটা কেমন হবে, এটা সম্পূর্ণভাবে বর্ণনা করা থাকে তাদের যে হেডার ফাইল, সেই হেডার ফাইলের মধ্যে। ঠিক আছে? এই কারণে তুমি যখনই কোনো একটা ফাংশন ব্যবহার করবা, ওই ফাংশনের জন্য যে নির্দিষ্ট হেডার ফাইল, সেই হেডার ফাইলটা তোমাকে প্রোগ্রামে মেনশন করতে হবে। তা আমাদেরকে এখন জানতে হবে যে কোন হেডার ফাইলের আওতাধীন কোন ফাংশন। ঠিক আছে? তো stdio.h এই হেডার ফাইলের আওতাধীন ফাংশনগুলো হচ্ছে printf। তোমরা দ্রুত একটু লিখে নাও, আমি এটাকে বক্স করে রেখে দেই। stdio.h হেডার ফাইলের ফাংশন হচ্ছে printf, এরপরে হচ্ছে তোমার putchar, এরপরে হচ্ছে এটা সি, এরপরে হচ্ছে puts, এরপরে হচ্ছে scanf, এরপরে হচ্ছে getchar, এরপরে হচ্ছে gets। এই 6টা হচ্ছে stdio.h হেডার ফাইলের অন্তর্ভুক্ত ফাংশন। এর মানে হচ্ছে তুমি যখনই এই 6টার কোনো একটা প্রোগ্রামে ব্যবহার করবা, তখন তোমার ওই প্রোগ্রামে অবশ্যই হেডার ফাইল হিসেবে কাকে ডিক্লেয়ার করতে হবে? stdio.h। তো এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলোর ধরন কীরকম হবে? এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো এরকম হবে, তোমাকে একটা ফাংশন তুলে দিবে, যেমন পুটস, বলবে যে পুটস ফাংশনের জন্য আবশ্যক হেডার ফাইল কোনটি? আবশ্যক কেন বলা হচ্ছে? কারণ এই ফাংশনগুলোর কোনো একটা লিখতে গেলে তোমাকে অবশ্যই এই হেডার ফাইলটা লিখতেই হবে। এই কারণে বলা হচ্ছে যে পুটস ফাংশনের আবশ্যক হেডার ফাইল নিচের কোনটি? তখন তোমাকে বলতে হবে পুটস ফাংশনের আবশ্যক হেডার ফাইল হচ্ছে stdio.h। আর এটার পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। বুঝাইতে পারছি? একইভাবে তোমাকে conio.h এর অন্তর্ভুক্ত যে ফাংশন, সেই ফাংশনগুলো জানতে হবে। সেই ফাংশনগুলো কি কি? একটার নাম হচ্ছে getch, একটার নাম হচ্ছে clrscr।
এই দুইটা কোনীয় ডট এইচ এর উল্লেখযোগ্য ফাংশন কি কি? একটা হচ্ছে গেট সিএইচ আর একটা হচ্ছে CLRSCR। গেট সিএইচ মানে হচ্ছে গেট ক্যারেক্টার ফ্রম উইন্ডো, আর CLRSCR মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। তো এগুলার ডিটেলসে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার এমসিকিউতে আসলে জাস্ট এতটুকুই আসবে, তোমাকে বলবে যে গেট সিএইচ ফাংশনের আবশ্যক হেডার ফাইল নিচের কোনটি, তখন তোমাকে বলতে হবে আবশ্যক হেডার ফাইল হচ্ছে কোনীয় ডট এইচ। বুঝতে পারছি? একইভাবে ম্যাথ রিলেটেড অনেকগুলো উল্লেখযোগ্য ফাংশন আছে, তার মধ্যে তোমাকে যে দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে SQRT আর একটা হচ্ছে পাওয়ার ফাংশন। এই যে POW দ্বারা কোন ফাংশন বোঝায়? পাওয়ার ফাংশন। এছাড়াও সাইন, কস, ট্যান, কোসাইন এরকম অনেকগুলো ফাংশন আছে। তো এমসিকিউ এর অপশনে যদি থাকে তাহলে ওগুলা থাকার কোনো চান্স নাই বা না থাকার সম্ভাবনাই বেশি। তোমার এই দুইটা থেকে কোশ্চেন আসতে পারে বা এই দুইটা অপশনে থাকতে পারে। ম্যাথ ফাংশনের আবশ্যক এই দুইটা ফাংশনের আবশ্যক হেডার ফাইল হচ্ছে ম্যাথ ডট এইচ। একটা হচ্ছে SQRT মানে কি? স্কোয়ার রুট, SQ তে স্কোয়ার, RT তে রুট। আমরা যখন এই চিহ্নটা প্রোগ্রামে ব্যবহার করি তখন এটার জন্য আমাকে প্রোগ্রামে কি লিখতে হয়? SQRT স্কোয়ার রুট। আর যখন আমরা কোনো কিছুর পাওয়ার হিসেবে কোনো মান বসাইতে যাবো বা কোনো কিছু লিখতে যাব তখন সেখানে POW বা পাওয়ার ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে এই যে চার্টটা তোমাদের দেয়া হলো এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এবং অবশ্যই জানা রাখতে হবে যে কোন হেডার ফাইলের অন্তর্ভুক্ত কোন ফাংশন। এই ছয়টা হচ্ছে এই হেডার ফাইলের, এই দুইটা এই হেডার ফাইলে, এই দুইটা হেডার ফাইলে। এছাড়াও অনেকগুলো আছে, গ্রাফিক্স ডট এইচ আছে, C টাইপ ডট এইচ, স্ট্যান্ডার্ড লাইব্রেরি হেডার ফাইল আছে। তো ওগুলো আমাদের পরে, আমরা আগে যেগুলো প্রয়োজনীয় বিষয় সেগুলো জানি নেই, পরবর্তীতে যদি সময় থাকে এবং আমরা যদি আরও পড়ার সুযোগ পাই তাহলে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তবে এই বিষয়গুলো না জেনে কিন্তু পরীক্ষায় যাওয়া যাবে না। তা আশা করতেছি এই হেডার ফাইলের অংশটা আচ্ছা, নেট প্রবলেম তো আমাদের এখানে নাই। হ্যাঁ, নেট প্রবলেম কি এখানে? ফাল্গুনি একদার বলছেন এটা কোন সাবজেক্টে ক্লাস? কিছুই বুঝতেছি না। এটা হচ্ছে শারীরিক শিক্ষা ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে শারীরিক শিক্ষা শরীর চর্চার ক্লাস। আপনি যদি শরীর চর্চা করতে চান তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমরা 1 ঘন্টার একটা শরীর চর্চা করাই, যেটা আপনার মানসিক এবং দৈহিক বৃদ্ধিতে সহায়তা করবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখানে নেটের সমস্যা নাই। যারা নেট প্রবলেম বলতেছো তাদের হয়তো নিজস্ব নেটের সমস্যা। তো তোমরা একটু নেটটা রিফ্রেশ করো বা অন অফ করে দেখো, হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা হেডার ফাইল সম্বন্ধে জানে গেলাম। আমি কিন্তু এই আলোচনাটা শেষ করে বিগত বছরগুলোতে যে জায়গাগুলোতে আইসিটি সাবজেক্টটা যুক্ত ছিল সেখানকার কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করাবো। তখন তোমরা বুঝতে পারবা যে ভাইয়া কেন এই টপিকগুলো আলোচনা করতেছে আর কেন এভাবে আলোচনা করতেছে। ঠিক আছে? এই যে টপিকগুলো আলোচনা হচ্ছে, প্রতিটা টপিক থেকেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এর আগে কিন্তু কোশ্চেন আসছে। এজন্য একটু মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করো। আর আমি বলছি, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ে যান, আশা করতেছি ভালো কিছু হবে। তো হেডার ফাইল জানা শেষ হয়ে গেলে তোমাকে জানতে হবে হচ্ছে ডাটা টাইপ সম্বন্ধে। হেডার ফাইল জানা শেষ হলে আমাদেরকে এখন জানতে হবে ডাটা টাইপ সম্বন্ধে। তো ডাটা টাইপ, তার শব্দের মধ্যেই কিন্তু তুমি বিষয়টা বুঝতে পারতেছো। টাইপ মানে কি? টাইপ মানে হচ্ছে ধরন, আর ডাটা মানে তো ডাটাই। তো ডাটা টাইপ মানে হচ্ছে ডাটার ধরন, অর্থাৎ প্রোগ্রামে আমাদের যে ধরনের ডাটা ব্যবহার করতে হবে সেই ধরনের জন্য যে প্রোগ্রামিং ইনস্ট্রাকশন সেটা কিন্তু অবশ্যই প্রোগ্রামে ডিক্লেয়ার করতে হবে। তো প্রোগ্রামে মৌলিক প্রাথমিক বা বিল্ড ইন, মৌলিক প্রাথমিক বা বিল্ড ইন ডাটা টাইপ 4 ধরনের। ডাটা টাইপ 4 ধরনের। ঠিক আছে? প্রোগ্রামে মৌলিক প্রাথমিক বা বিল্ড ইন ডাটা টাইপ 4 ধরনের। সেগুলো কি কি? একটাকে বলা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, একটাকে বলা হচ্ছে ফ্লোট ডাটা টাইপ, একটাকে বলা হচ্ছে ডাবল ডাটা টাইপ, আর একটাকে বলা হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ। ঠিক আছে?
প্রোগ্রামে মৌলিক, প্রাথমিক বা বিল্ডিং ডাটা টাইপ কয় ধরনের? বিল্ডিং ডাটা টাইপ হচ্ছে 4 ধরনের। একটাকে বলা হচ্ছে ইন্টিজার, একটা ফ্লোট, একটা ডাবল, আর একটা হচ্ছে ক্যারেক্টার। তো এখন আমাদের জানতে হবে যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। তো ইন্টিজার মানে বুঝতে পারতেছো পূর্ণ সংখ্যার মানকে নির্দেশ করতেছে, ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশের মান, ডাবলও হচ্ছে ভগ্নাংশের মান। তবে ফ্লোট আর ডাবলের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? ফ্লোট দশমিকের পরে সর্বোচ্চ 6 ঘর পর্যন্ত মান নিতে পারবে, আর ডাবল তখনই ব্যবহার করতে হবে যখন 6 ঘরের থেকে অতিরিক্ত মান প্রয়োজন হবে। বুঝাতে পারছি? ফ্লোট ডাটা টাইপ ব্যবহারে তুমি ভগ্নাংশ মানের ক্ষেত্রে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত মান কাউন্ট করতে পারবা, আর যখন তোমার ভগ্নাংশ মানের ক্ষেত্রে দশমিকের পরে 6 ঘরের বেশি মান কাউন্ট করার প্রয়োজন হবে তখন তোমাকে কি ব্যবহার করতে হবে? ডাবল ব্যবহার করতে হবে। আর ক্যারেক্টার কখন হবে? যখন কোনো একটা সিঙ্গেল বর্ণ অঙ্ক চিহ্নের কথা বলবে তখন হবে হচ্ছে ক্যারেক্টার। তো ইন্টিজার ডাটা টাইপ প্রকাশের জন্য প্রোগ্রামে যে কিওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইএনটি। ফ্লোট ডাটা টাইপ প্রকাশের জন্য প্রোগ্রামে যে কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ফ্লোট। ডাবল ডাটা টাইপ প্রকাশের জন্য প্রোগ্রামে যে কিওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডাবল। আর ক্যারেক্টার ডাটা টাইপ প্রকাশের প্রোগ্রামে যে কিওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে CHAR। তার মানে কোথাও আইএনটি থাকলে আমি বুঝবো যে এটা ইন্টিজার ডাটা টাইপকে নির্দেশ করতেছে, কোথাও ফ্লোট থাকলে আমি বুঝবো ভগ্নাংশ, ডাবল থাকলেও আমি বুঝবো ভগ্নাংশ, আর কোথাও যদি CHAR থাকে প্রোগ্রামিংয়ে তার মানে বুঝবো যে এটা ক্যারেক্টার ডাটা টাইপকে নির্দেশ করতেছে। তাহলে প্রোগ্রামে মৌলিক, প্রাথমিক বা বিল্ডিং ডাটা টাইপ কয় ধরনের? প্রোগ্রামে মৌলিক, প্রাথমিক বা বিল্ডিং ডাটা টাইপ হচ্ছে 4 ধরনের। ঠিক আছে? তো এই যে 4টা ধরন আছে, এই 4টা ধরনের আমাদেরকে কিন্তু মেমোরি স্পেসগুলোও জানতে হবে, অর্থাৎ কোন ধরনের ডাটা মেমোরিতে কতটুকু জায়গা নেয় এটাও কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। এখনও কি তোমাদের নেট প্রবলেম? আচ্ছা, এখনও অনেকে নেট প্রবলেম বলতেছো। আচ্ছা, যাই হোক, ক্লাসটা রেকর্ডেড থাকবে, তোমাদের যাদের নেট প্রবলেম হচ্ছে তোমরা রেকর্ডেড ক্লাসটা করে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, যাদের নেট প্রবলেম নেই তারা খেয়াল করো, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে এবং এগুলো কেন গুরুত্বপূর্ণ একটু পরে সেটা বুঝতে পারবো। আর আমাদের এর পরের ক্লাসগুলো আমরা কত ভালোভাবে বুঝতে পারবো সেটা কিন্তু ডিপেন্ড করবে আজকের ক্লাসের উপর, কারণ প্রোগ্রামিংয়ের যে মৌলিক বিষয়গুলো সেগুলো কিন্তু আজকেই আলোচনা করা হচ্ছে। এই যে ডাটা টাইপ, হেডার ফাইল, ফাংশন, এগুলো জাস্ট এর পরের দিন আমরা শুধু ব্যবহার করব, সেগুলো কিন্তু সেখানে আলোচনার কোনো সুযোগ নাই। এখন যে জানবে না যে এটা ডাটা টাইপ, এটা ফাংশন, এটা হেডার ফাইল, তার কিন্তু ক্লাসগুলো বুঝতে অসুবিধা হবে এবং কোশ্চেন অ্যান্সার করতে অসুবিধা হবে। এই কারণে যাদের সমস্যা নাই ক্লাসে আসো, তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তো আমি কি বললাম, ইন্টিজার ডাটা টাইপ প্রকাশে আমরা কি ব্যবহার করবো? আইএনটি, ফ্লোটের জন্য ফ্লোট, ডাবলের জন্য ডাবল, আর ক্যারেক্টারের জন্য CHAR। তো ইন্টিজার ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা নেয় এটা তোমাকে জানতে হবে। তো ইন্টিজার ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 2 বাইট। 1 বাইট সমান কয় বিট বলেন দেখি? ফ্লোট ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 4 বাইট। আমি কিন্তু বাংলায় লিখতেছি, ঠিক আছে? ডাবল ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 8 বাইট। আর ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় কয় বাইট? 1 বাইট। এগুলো কিন্তু বাংলায় লেখা, এটা 2 বাইট, এটা 4 বাইট, এটা 8 বাইট, আর এটা হচ্ছে 1 বাইট। তোমাকে জিজ্ঞেস করবে যে ইন্টিজার টাইপের মান জমা করতে মেমোরিতে কতটুকু জায়গার প্রয়োজন বা মেমোরিতে কতটুকু জায়গা দখল করবে, তখন তোমাকে বলতে হবে 2 বাইট। যদি বলে ফ্লোট ডাটা টাইপের মান জমা করতে কতটুকু জায়গার প্রয়োজন, তখন তোমাকে বলতে হবে 4 বাইট। ডাবলের জন্য হচ্ছে 8 বাইট, আর ক্যারেক্টারের জন্য হচ্ছে 1 বাইট। আর 1 বাইট সমান কয় বিট বলো দেখি? 1 বাইট সমান বলছো হচ্ছে 8 বিট। তাহলে 2 বাইট সমান কয় বিট হবে? 16 বিট। 4 বাইট সমান কত হবে? 32 বিট। অনেক সময় দেখা যাবে যে তোমার কোশ্চেনটা বাইটে না থেকে অপশনগুলো কিন্তু বিটেও থাকতে পারে। যেমন বলতে পারে যে ইন্টিজার ডাটা টাইপ প্রকাশে কত বিটের প্রয়োজন, কত বিটের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যেহেতু জানলাম 1 বাইট সমান 8 বিট, তাহলে 2 বাইট সমান কত হবে? 16 বিট। এক্ষেত্রে ফ্লোট যদি বলে ফ্লোট ডাটা টাইপ প্রকাশে কত বিটের প্রয়োজন, সেক্ষেত্রে 1 বাইট সমান যদি 8 বিট হয়, তাহলে 4 বাইট সমান অবশ্যই কত হবে? 32 বিট। তাহলে বাইট দ্বারা বললে তুমি বাইট হিসাবে অ্যান্সারটা দিয়ে দিবা, আর যখন বিট দ্বারা জিজ্ঞেস করবে তখন তুমি বাইটটাকে বিটে কনভার্ট করে বিটে অ্যান্সারটা করে দিবা। ঠিক আছে? তাহলে প্রোগ্রামে প্রাথমিক, মৌলিক বা বিল্ডিং ডাটা টাইপ কয় ধরনের? প্রোগ্রামে প্রাথমিক, মৌলিক বা বিল্ডিং ডাটা টাইপ হচ্ছে 4 ধরনের। আচ্ছা, এর সাথে আমাদেরকে আরেকটু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই যে 4টা মৌলিক ডাটা টাইপ আছে, এদের সামনে আমি মডিফায়ার যুক্ত করে এদের যে মেমোরি স্পেস, সেই মেমোরি স্পেসগুলো কিন্তু আমি বাড়াই নিতে পারি। কীরকম? যেমন ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে কয় বাইট? 2 বাইট। কিন্তু আমি এমন একটা ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করতে চাচ্ছি যেটা 2 বাইট স্পেসের মধ্যে জমা করা সম্ভব নয়, তখন কি আমি ওই ইন্টিজার ডাটা টাইপটা ব্যবহার করব না? অবশ্যই করতে হবে। তখন সেই ইন্টিজারের সামনে তোমাকে লাগাই দিতে হবে হচ্ছে লং, এরপরে দিতে হবে আইএনটি।
এটার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে লং ইন্টিজার। তো যখন তুমি লং ইন্টিজার দ্বারা প্রকাশ করবা তখন সেই ইন্টিজার ডাটা টাইপটা মেমোরিতে জায়গা গ্রহণ করবে হচ্ছে 4 বাইট। তাহলে শুধু ইন্টিজার ডাটা টাইপ ইন্টিজার টাইপ মানের জন্য জায়গা প্রয়োজন হয় 2 বাইট। আর যখন আমার অনেক বড় একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপ মান জমা করতে হবে তখন আমি তার মেমোরি স্পেসটা বাড়াই নেওয়ার জন্য এই আইএনটি এর সামনে কি যুক্ত করে দেব, লং যুক্ত করে দেব। তখন এটা হয়ে যাবে লং ইন্টিজার। আর লং ইন্টিজারের মেমোরি স্পেস কয় বাইট, 4 বাইট। তখন কিন্তু আমি অনেক বড় যে পূর্ণ সংখ্যাটা আছে তার মানটা কিন্তু এখানে জমা করতে পারবো। তাহলে এই বিষয়টা জানা রাখবা যে ইন্টিজার ডাটা টাইপ প্রকাশে মেমোরির প্রয়োজন হচ্ছে 2 বাইট, লং ইন্টিজার ডাটা টাইপ প্রকাশে মেমোরির প্রয়োজন হচ্ছে কয় বাইট, 4 বাইট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা অনেকগুলা আলোচনা করে নিলাম, আরও কিছু আমরা আলোচনা করব, ক্লাসটা শেষ না। তবে আরও কিছু বিষয় আলোচনার আগে আমি তোমাদেরকে একটু দেখাই দেই আমরা যে কয়টা টপিক আজকের ক্লাসে আলোচনা করলাম এই কয়টা টপিক থেকে বিগত বছরের যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আইসিটি অংশটা ছিল সেখানে কোনো ধরনের কোনো প্রশ্ন আসছে কি না, নাকি আমরা এগুলো মজা করার জন্য আলোচনা করলাম, এই বিষয়টা আপনাদেরকে আগে একটু ক্লিয়ার করে দেই। এতে হয়তো আপনাদের ক্লাসের মনোযোগটা আরও বৃদ্ধি পাবে, কারণ আপনারা বিষয়গুলোর গুরুত্বটা বুঝতে পারবেন। ঠিক আছে? তা আমরা আগে সেই কাজটা করে নিই। এটা আমরা কিভাবে করব, আমি কোশ্চেনটা পুরোপুরি বা আংশিকভাবে বোর্ডে তুলে দিব, আপনাদেরকে দ্রুত সেই কোশ্চেনটার অ্যান্সার করে দিতে হবে। ঠিক আছে? এবং সবাইকে অ্যান্সার করে দিতে হবে, ভুল হলে আমরা সেটা ক্লাসেই সংশোধন করব, কোনো সমস্যা নেই। তা আমরা প্রথম কোশ্চেনে আসি। প্রথম কোশ্চেনটা তোমাদের সামনে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, অনেকেই শুধু বলো যে ভাইয়া রাজশাহীতে কোশ্চেন কেমন হবে কেমন হবে। আরে কেমন হবে, যেগুলো আমরা প্রিপারেশন নিচ্ছি সেগুলোর মধ্য থেকেই হবে। এখন সেখানে কি অন্য কোথাও থেকে কোশ্চেন হবে? দেখো আমরা যা পড়লাম সেগুলা থেকেই কোশ্চেন আসে। এখানে প্রথম প্রশ্ন বলছে ইন্টিজার টাইপ ডাটা, এই যে 2 সেকেন্ড আগে এটা পড়ে নিলাম, ইন্টিজার টাইপ ডাটা কত মেমোরি দখল করে, ইন্টিজার টাইপ ডাটা কত মেমোরি দখল করে। এটা আসছিল তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কোন ইউনিটে, বি ইউনিটে। যে বিতে পরীক্ষা দিবা অবাণিজ্য এবং বাণিজ্য সেকশনে তাদের জায়গায় আসছে এটা রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে। তো আমি অপশনগুলো দিচ্ছি না, যেহেতু আমরা জাস্ট কিছু সময় আগেই এগুলো আলোচনা করলাম, এজন্য অপশনগুলো দিচ্ছি না। আপনারা দ্রুত অ্যান্সার করে দেন। এবং যেহেতু অনেকেই অ্যান্সার করতেছে, আমি কমেন্টে নাম ধরে কোনো কিছু পড়বো না। আমি দেখব যে যদি কারো অ্যান্সার ভুল হয়ে থাকে তাহলে আমি তাকে মেনশন করে অ্যান্সারটা সঠিক করে দিব। আর বাদ বাকি সবার অ্যান্সার সঠিকই আছে মোটামুটি। আচ্ছা, তো তোমরা অ্যান্সার দিচ্ছ হচ্ছে 2 বাইট। তো 2 বাইট দিলে তোমাদের অ্যান্সারটা সঠিক আছে। আর যদি আমি বিটে বলতাম, যদি আমি এরকম বলতাম যে ইন্টিজার টাইপ ডাটা কত বিট মেমোরি দখল করে, এবার তাহলে অ্যান্সারটা কি হইতো, কত বিট জায়গা বা মেমোরি দখল করে। এবার যদি কোশ্চেনটা বিটে আসতো তাহলে আমি অ্যান্সারটা কি দিতাম। আচ্ছা, এবার তাহলে তোমরা অ্যান্সারটা বলছো হচ্ছে 16 বিট। তাহলে বাইটে অপশন দেয়া থাকলে বাইটে অ্যান্সার করবেন, আর যদি বিটে দেয়া থাকে তাহলে বিটে অ্যান্সার করব। দেখি আমরা আরও কোনো কোশ্চেন আসছে কিনা রাজশাহী ইউনিভার্সিটিতে। দ্বিতীয় কোশ্চেন দেখো, বলছে সফটওয়্যারের ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয়। সফটওয়্যারের ভুল সংশোধনের প্রক্রিয়াকে, ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয়। এটাও সেম রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল বি ইউনিটে 19-20 সালে, অর্থাৎ একই বছরের একই ইউনিটের কোশ্চেন। তাহলে দেখো জাস্ট পাশাপাশি 2টা টপিক থেকে কিন্তু 2টা কোশ্চেন চলে আসছে। এটারও অপশন নাই, আপনারা বলে দেন। আচ্ছা, অ্যান্সার অলরেডি অনেকেই বলে দিছে, সেটা হচ্ছে কি, এই যে তারেক না তারেক কি লিখছেন, তারেক ইসলাম বাগ, বাগ বলা হয় কি, এখানে বলছে ভুল সংশোধন। ভুল সংশোধনকে কি বলা হয়, ভুল সংশোধনকে বলা হয় ডিবাগিং। যদি শুধু ভুলের কথা বলতো, ভুলকে কি বলা হয়, বাগ। যদি তোমাকে বলতো প্রোগ্রামের ভুলকে কি বলে, তখন তুমি অ্যান্সার দিতা বাগ। কিন্তু এখানে বলছে ভুল সংশোধন, তো যেটা ভুল সংশোধনের প্রক্রিয়া সেটাকে বলা হয় ডিবাগিং। আপনি মনে হয় ক্লাসের শুরু থেকে ছিলেন না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আরও কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আরও একটা পাইছি, এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন।
এখানে কি বলা আছে, এখানে বলা আছে ফ্লোট টাইপ ডাটা, ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট প্রয়োজন হয়, মেমোরিতে কত বাইট প্রয়োজন হয়। এটা কোথায় আসছিল, এটা আসছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইউনিটে 19-20 সালে। তো তোমরা বলো এটার অ্যান্সার কি হবে। তাহলে ফ্লোট টাইপ চলক মেমোরিতে কত জায়গা নেয়, ফ্লোট টাইপ চলক মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 4 বাইট। আর যখন তোমাকে জি আমাদের এখানে নেট প্রবলেম অলরেডি সলভড। এখন খেয়াল করো, দেখো ফ্লোট টাইপ যদি বলে তাহলে ফ্লোট টাইপ হলে হবে 4 বাইট, আর যখন বলবে ডাবল হবে 8 বাইট। দেখো একটু আগেই আমরা আলোচনা করলাম, এখনই কিন্তু আমাদের বিষয়গুলো ভুল হয়ে যাচ্ছে। এই কারণে অবশ্যই তোমাদেরকে ক্লাসগুলো নোট করে নিতে হবে এবং সপ্তাহে অন্ততপক্ষে 1বার বা 2বার পূর্বের ক্লাসের যে নোট বা অধ্যায় ভিত্তিক যে নোট সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। না হলে মনে হবে যে হ্যাঁ পারবো, 2 দিন আগেই তো পড়লাম, বাট পারবেন না, তাই না? বিষয়টা কিন্তু এরকমই হয়, যেগুলো মনে হয় বেশি পারবো সেগুলাই কিন্তু পারা যায় না। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ আমরা পারবো, তবে প্র্যাকটিসটা করে রাখতে হবে। আচ্ছা এরপরে দেখি যে এরপরে বলছে প্রোগ্রামের ভুলকে কি বলে। এটা হচ্ছে যে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। প্রোগ্রামের ভুলকে কি বলে, একটু আগেই বলে দিলাম, দেখি কি বলে, কে কি বলে নাকি। তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে কত সালে আসছিল, এটা একটু আগে আসছিল, এটা ছিল হচ্ছে 16-17 সালে। তাই এটার অ্যান্সার দিচ্ছে হচ্ছে বাগ, তাই না? তো প্রোগ্রামের ভুলকে মনে রাখবা বলা হয় বাগ, আর বাগ সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয়, ডিবাগিং। আচ্ছা আরও একটা প্রশ্ন আসছে যে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয়। এটা ছিল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এটা একই সাথে কোথায় ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কিন্তু ছিল। এটার অ্যান্সারও সেম কি হবে, ডিবাগিংয়ে হবে। তাহলে দেখো আমরা যে কয়টা টপিক আলোচনা করলাম মোটামুটি আমাদের সেগুলা থেকে। আচ্ছা আর একটা কোশ্চেন পাইছি, সেটাও তোমরা সমাধান করে দাও। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা শুরু করছি এই টপিকটা দিয়ে। সেটা হচ্ছে গেট সিএস এর প্রয়োজনীয়, গেট সিএস এর প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি, গেট সিএস এর প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি। এটা কোথায় আসছিল, এটা আসছিল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউনিটে 19-20 সালে। ঠিক আছে, গেট সিএস এর প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। গেট সিএস এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি। আচ্ছা গেট সিএস এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইলের অ্যান্সার আপনারা দিচ্ছেন হচ্ছে conio.h। আমি যদি বলি এসকিউআরটি এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি, এসকিউআরটি এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি, এসকিউআরটি এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি। আচ্ছা এসকিউআরটি এর জন্য হচ্ছে math.h। আবার যদি বলা হয় CLRSCR এটার জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি, CLRSCR এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি। আচ্ছা অনেকে লেখছে স্টুডিও কিন্তু না রে, STDIO। ঠিক আছে, কিন্তু এটার তো অ্যান্সারই হবে না। যারা স্টুডিও বা স্টুডিও দিছেন তারা তো অ্যান্সার ভুল দিছেন। প্রথম কথা হচ্ছে এটা স্টুডিও না, এটা হচ্ছে STDIO। কিন্তু এখানে তো STDIO কোনো হেডার ফাইল হবে না, কারণ এ ধরনের কোনো ফাংশনের কথা আপনাকে জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা CLRSCR এটাও কি হবে, এটাও হবে হচ্ছে conio.h। আচ্ছা এটা জানাই রাখি, stdio.h এই হেডার ফাইলটা কিন্তু ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুট ফাংশনের জন্য।
কারণ এই stdio.h এর যে অন্তর্ভুক্ত 6টা ফাংশন, সেই 6টা ফাংশনের 3টা হচ্ছে ইনপুট ফাংশন, 3টা হচ্ছে আউটপুট ফাংশন। তাহলে তোমাকে ডাইরেক্ট কোনো একটা ফাংশন দিয়ে হেডার ফাইল জিজ্ঞেস না করে এরকমও বলতে পারে যে ইনপুট আউটপুট ফাংশনের হেডার ফাইল নিচের কোনটি, তখন তোমাকে বলতে হবে stdio.h, কারণ এই ফাংশনের এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত যে ফাংশন সেগুলো ইনপুট এবং আউটপুটকে নির্দেশ করে, এবং এটার পূর্ণরূপও কিন্তু সেটাই যে std দ্বারা বোঝায় স্ট্যান্ডার্ড, আইতে হচ্ছে ইনপুট আর ওতে হচ্ছে আউটপুট, এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। বোঝা গেছে? তাহলে এই ছিল মোটামুটি আমাদের বিগত বছরের প্রশ্ন। তাহলে দেখো আমরা যে কয়টা টপিক আলোচনা করলাম, প্রতিটা টপিক থেকে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোশ্চেন আসছে। তো এবারও যে আসবে না এরকমটা কিন্তু বলা যায় না, অবশ্যই আসবে, আর এগুলার বাইরে আসার কোনো সুযোগ নাই, কারণ এগুলাই টপিক, এগুলাই পড়তে হবে, এগুলার থেকেই আসবে। তবে এই টপিকগুলো স্পষ্টভাবে তোমাকে শিখে রাখতে হবে, যেন যে কোনোভাবে কোশ্চেন আসলেই যেন তুমি তার সঠিক অ্যান্সারটা করে নিতে পারো। ঠিক আছে? যেমন রাশেদ উদ্দিন বলছে stdio.h, stdio.h এর কোনো ফাংশন তো আপনাকে জিজ্ঞেস করা হয়নি, তাই না? আচ্ছা, এরপরে আমরা আজকের ক্লাসের সর্বশেষ যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার, এই ফরম্যাট স্পেসিফায়ারটা কোন কাজে ব্যবহার করা? এটা ব্যবহার করা হয় চলকের মান ইনপুট অথবা আউটপুট করার কাজে। চলকের মান ইনপুট অথবা আউটপুট করার কাজে এটা ব্যবহার করা হয়। এটাও জিজ্ঞেস করতে পারে যে চলকের মান ইনপুট অথবা আউটপুটের নিচের কোনটি ব্যবহার করা হয়, তখন তোমাকে বলতে হবে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার, তাহলে ফরম্যাট স্পেসিফায়ারের কাজটা কি? চলকের মান ইনপুট অথবা আউটপুট করা। এই ফরম্যাট স্পেসিফায়ারটা আমাদেরকে একটু ভালোভাবে শিখতে হবে। এই ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করা হয় হচ্ছে ডাটা টাইপের উপর ডিপেন্ড করে। এই ফরম্যাট স্পেসিফায়ারটা কার উপর ব্যবহার করে? ডাটা টাইপের উপর ডিপেন্ড করে। আমরা মৌলিক ডাটা টাইপ কয়টা শিখছি? একটা শিখছি ইন্টিজার, একটা শিখছি হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল, একটা হচ্ছে কি ক্যারেক্টার। এছাড়াও কিন্তু আরও অনেক ডাটা টাইপ আছে, বিল্ড ইন ডাটা টাইপ আছে, প্রোগ্রামের প্রাথমিক মৌলিক বা বিল্ড ইন ডাটা টাইপ কয়টা? 4টা। তোমার হচ্ছে ইউজার বিভিন্ন ধরনের ডাটা টাইপ কিন্তু নিজে থেকেই ক্রিয়েট করতে পারে। আরও যদি তোমাদেরকে কয়েকটা ডাটা টাইপের কথা বলে দেই তাহলে সেগুলো হচ্ছে, যেমন ইন্টিজারের সাথে আমি কি দিতে পারি? লং ইন্টিজার করে নিতে পারি। আবার হচ্ছে তোমার অক্টাল মান যদি আমরা প্রোগ্রামে ব্যবহার করতে চাই তার জন্য এক ধরনের ডাটা টাইপ আছে। আমি যদি হেক্সাডেসিমাল মান ব্যবহার করতে চাই তার জন্য এক ধরনের ডাটা টাইপ আছে। আমি যদি ক্যারেক্টার ব্যবহার না করে স্ট্রিং ব্যবহার করতে চাই তাহলে তার জন্যও কিন্তু এক ধরনের ডাটা টাইপ আছে। তো কোন ডাটা টাইপের জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার এটা তোমাকে জানতে হবে। তো ইন্টিজারের জন্য মনে রাখবা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার %f, ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf, এটা কিন্তু l, এই যে এটা l, ক্যারেক্টারের জন্য হচ্ছে %c, লং ইন্টিজারের জন্য হচ্ছে %ld, অক্টালের জন্য হচ্ছে %o, হেক্সাডেসিমালের জন্য হচ্ছে %x, আর স্ট্রিং এর জন্য হচ্ছে %s। বোঝা গেছে? এগুলা তোমাকে মনে রাখতে হবে। ইন্টিজারের জন্য হচ্ছে %d, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf, ক্যারেক্টারের জন্য হচ্ছে %c, লং ইন্টিজারের জন্য %ld, অক্টালের জন্য হচ্ছে %o, হেক্সাডেসিমালের জন্য %x, আর স্ট্রিং এর জন্য হচ্ছে %s নাকি? বুঝাতে পারছি? তো এখান থেকে কোশ্চেনগুলো কীরকম আসবে? এখান থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে ইন্টিজার ডাটা টাইপ প্রকাশে নিচের কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়, তখন বলতে হবে %d। স্ট্রিং ডাটা টাইপ প্রকাশে নিচের কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়, তখন বলতে হবে %s। তাই এগুলো স্পষ্টভাবে তোমরা মনে রাখবা। আরও আছে, বুলিয়ান ডাটা টাইপ আছে, সব আরও অনেকগুলো আছে, তবে এতগুলো জানার প্রয়োজন নেই, বা জানলেও আমরা পরে জানবো। আগে এইগুলো আমাকে স্পষ্টভাবে জানা রাখতে হবে। এগুলার প্রস্তুতি শেষ হলে যদি আমি আরও সময় পাই বা আমার আরও পড়ার প্রয়োজন হয় তখন আমি পরবর্তী বিষয়গুলো সম্বন্ধে জানবো, কিন্তু এখন আমাকে এই কয়টা জানতে হবে। আবারও বলে দিচ্ছি, ইন্টিজারের জন্য %d, ফ্লোটের, এগুলো মনে রাখা খুব সহজ। মনে রাখবে কিভাবে? দেখো, তার প্রথম ক্যারেক্টারটার দ্বারা। যেমন ফ্লোটের জন্য হচ্ছে f, ক্যারেক্টারের জন্য হচ্ছে c, লং ইন্টিজারের জন্য হচ্ছে ld, অক্টালের জন্য o, স্ট্রিং এর জন্য s, হেক্সাডেসিমালের জন্য x। এখন তুমি বলতে পারো যে ভাই ইন্টিজারের জন্য তাহলে কেন i হইল না, তাই না? না হওয়ার পিছনে কারণ আছে। এর কারণটা হচ্ছে ইন্টিজার ভ্যালু কোনগুলা বলো তো? ইন্টিজার ভ্যালু হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে ভ্যালু আছে এগুলাকে বলা হয় ইন্টিজার ভ্যালু। তো এই 0 থেকে 9 পর্যন্ত মানগুলো কোন সংখ্যা পদ্ধতির মান? ডেসিমাল সংখ্যা পদ্ধতির মান। এই কারণে ইন্টিজার ভ্যালুগুলোকে %d অর্থাৎ ডেসিমাল ভ্যালু কাউন্ট করা হয়েছে, এই কারণে বলা হচ্ছে d। বুঝতে পারছেন?
ইন্টিজার মানে বোঝাচ্ছে ডেসিমেল ভ্যালু, সেই ডেসিমেলের প্রথম ক্যারেক্টার কি ডি, এই জন্য ইন্টিজারকে প্রকাশ করা হয় পার্সেন্টেজ ডি। তো ইন্টিজার যদি ডি হয় তাহলে লং ইন্টিজারের এই যে লং এর এল আর ইন্টিজারের ডি, তাহলে এটা কি হবে পার্সেন্টেজ এল ডি হবে। ফ্লোটের জন্য কি পার্সেন্টেজ এফ, ডাবলের জন্য এল এফ। তাহলে তো বলতে পারো যে ভাইয়া ডাবলের জন্য তো পার্সেন্টেজ ডি হবে, তাই না? হবে না। কেন হবে না? কারণ ডাবলের আরেক নাম হচ্ছে লং ফ্লোট। ডাবলের আরেক নাম কি? ডাবলের আরেক নাম হচ্ছে লং ফ্লোট। নিচে দেখা যায় কি? আচ্ছা, না গেলে আমি পাশে লিখতেছি, পাশে মনে হয় জায়গা আছে। ডাবলের আরেকটা নাম আছে, যে ডাবলের আরেকটা নাম হচ্ছে লং ফ্লোট। এটাকে লং ফ্লোট কেন বলা হয় বুঝতে পারার কথা, কারণ ফ্লোট হচ্ছে দশমিকের পরে 6 ঘর, আর যদি 6 ঘরের বেশি প্রয়োজন হয় তখন হচ্ছে ডাবল। এই কারণে ডাবলকে কি বলা হয়? লং ফ্লোটও বলা হয়। এখন লং ফ্লোটের লংয়ের এল আর ফ্লোটের হচ্ছে এফ, এজন্য হচ্ছে এল এফ। ক্যারেক্টার হচ্ছে কি সি, অক্টাল ও, হেক্সাডেসিমেল এক্স, আর স্ট্রিং হচ্ছে এস। তাহলে আশা করতেছি এগুলো তোমরা সহজেই মনে রাখতে পারবা। শুধু এদের যে প্রথম ক্যারেক্টার আছে, এই প্রথম ক্যারেক্টারগুলো দ্বারা তুমি এটা মনে রাখতে পারবা। এবং এখান থেকেও কিন্তু বিগত বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন আসছে, আমি যদি না লিখে শুধু তোমাদেরকে বলে দেই, এটা ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটির এ ইউনিটের কোশ্চেন। এই কোশ্চেনটাতে তোমাদেরকে বলা আছে যে সি প্রোগ্রামিং ভাষায় ইন্টিজার টাইপ ডেটার ইনপুট আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? তো সি প্রোগ্রামিং ভাষায় ইন্টিজার টাইপ ডেটার ইনপুট আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার কোনটা হবে বলো দেখি? ইনপুট আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার কি হবে বলেন দেখি? ইন্টিজার টাইপ, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের কোশ্চেন। কোশ্চেনটাতে বলা আছে যে ইন্টিজার টাইপ ডাটা প্রকাশে ইনপুট আউটপুট ফরম্যাট স্পেসিফায়ার নিচের কোনটি? পার্সেন্টেজ ডি। একইভাবে তোমাকে যে কোনোটাই পরীক্ষায় দিয়ে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো এগুলো মনে রাখবা, এটা বিশেষ করে মনে রাখবা। হেক্সাডেসিমেলের জন্য কিন্তু পার্সেন্টেজ এইচ না, হেক্সাডেসিমেলের জন্য হচ্ছে পার্সেন্টেজ এক্স। বাকিগুলো মোটামুটি তাদের যে প্রথম ক্যারেক্টার, সেই প্রথম ক্যারেক্টারগুলো দিয়ে তুমি কিন্তু মনে রাখতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা যে লং ইন্টিজার মেমোরিতে কত বাইট জায়গা নেয়, লং ইন্টিজার মেমোরিতে কত বাইট জায়গা নেয়, লং ইন্টিজার মেমোরিতে কত বাইট জায়গা নেয়? লং ইন্টিজার মেমোরিতে কত বাইট জায়গা নেয়? লং ইন্টিজার মেমোরিতে কত বাইট জায়গা নেয়? লং ইন্টিজার মেমোরিতে জায়গা নেয় হচ্ছে কত বাইট? লং ইন্টিজার মেমোরিতে জায়গা নেয় 4 বাইট। প্রোগ্রাম তৈরির পদক্ষেপ কয়টি? প্রোগ্রাম তৈরির পদক্ষেপ কয়টি? প্রোগ্রাম তৈরির পদক্ষেপ কয়টি? প্রোগ্রাম তৈরির পদক্ষেপ কয়টি? আচ্ছা, প্রোগ্রাম তৈরির পদক্ষেপ হচ্ছে কয়টা? 7টা, তাই না? প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম কয়টি? 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 আচ্ছা, এই দুইটা কিন্তু মনে রাখবা। প্রোগ্রাম তৈরির পদক্ষেপ 7টা, আর প্রোগ্রাম তৈরির প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম হচ্ছে কয়টা? 5টা। প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম হচ্ছে 5টা, তাই না? আচ্ছা, হেক্সাডেসিমেলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি বলো? হেক্সাডেসিমাল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? হেক্সাডেসিমেল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? হেক্সাডেসিমেল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? হেক্সাডেসিমেল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এক্স, তাই না? আর স্ট্রিং ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? 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 আচ্ছা, স্ট্রিং ডাটা টাইপের জন্য হচ্ছে পার্সেন্টেজ এস। ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে কত বাইট জায়গা নেয়? 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 তো ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় হচ্ছে কয় বাইট? ক্যারেক্টার ডাটা টাইপ মেমোরিতে জায়গা নেয় 1
বাইট। আচ্ছা এরপরে বলো যে গেটস ফাংশনের, আচ্ছা এটা বলো গেট 4 ফাংশনের আবশ্যক হেডার ফাইল কোনটি? গেট 4 ফাংশনের আবশ্যক হেডার ফাইল কোনটি? গেট 4 ফাংশনের আবশ্যক হেডার ফাইল কোনটি? আদ্রিতার সাথে অ্যান্টেস না পার্সেন্টেন্সেস, আচ্ছা যাই হোক টাইপ হয়তো ভুল হয়েছে। এবার বলো যে গেট 4 এর আবশ্যক হেডার ফাইল কোনটি? তালুকদার সাদ্দাম, আপনার ফন্ট স্টাইল চেঞ্জ করেন, এভাবে লিখে কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না, আপনি নর্মাল ফন্টে লিখেন, না হলে কিন্তু বিশেষ ব্যবস্থা আছে আমাদের। গেট 4 এর আবশ্যক হেডার ফাইল কোনটা? স্টুডিও। আবারও অনেকে বলে স্টুডিও, কিরে স্টুডিও ছবি তুলবেন না ভিডিও বানাবেন? এটা হচ্ছে stdio, stdio। আচ্ছা গেট 4 যদি stdio হয় তাহলে গেট ch কার? গেট ch এর আবশ্যক হেডার ফাইল কোনটি? গেট ch এর আবশ্যক হেডার ফাইল কোনটি? গেট ch এর আবশ্যক হেডার ফাইল কোনটি? গেট ch এর আবশ্যক হেডার ফাইল হচ্ছে conio.h। তো দেখো এই দুইটা কিন্তু পাশাপাশি, এই দুইটা তোমরা একটু বিশেষভাবে মনে রাখবা। একটা হচ্ছে stdio.h হেডার ফাইলের অন্তর্ভুক্ত, আর একটা হচ্ছে কার অন্তর্ভুক্ত? একটা হচ্ছে conio.h যে ফাংশন আছে সেই conio.h ফাংশনের অন্তর্ভুক্ত। তো মোটামুটি আমরা আজকের ক্লাসে যা কিছু আলোচনা করলাম এগুলোর মধ্যে হাইলাইটেড এমসিকিউ বা পরীক্ষায় আসার মতো কোশ্চেনগুলো কিন্তু এগুলোই। তারপরেও তোমরা পুরো অধ্যায়টার যারা নোট করছো তারা রিভিশন দিবা, আর যারা নোট করোনি তারা পরবর্তীতে সময় পেলে টিউটোরিয়ালটা দেখে আবার নোট করে নিবা, ঠিক আছে? তো পরবর্তী আইসিটি ক্লাসের বিষয়ে তোমাদেরকে নোটিশ দেওয়া হবে।